এনবিএফআই ইন্ডাস্ট্রি প্রবাবলি এখন 35টার মতো আছে, সব মিলিয়ে অ্যাসেট সাইজ অ্যারাউন্ড 73-74 হাজার কোটি টাকার মতো। আপনি যদি টপ 4টা প্রতিষ্ঠান দেখেন, কনসিস্ট করে প্রায় 50% অফ দ্য টোটাল বাস্কেট। সো যারা ভালো করেছে তাদের গভর্নেন্স স্ট্রাকচার ইজ ভেরি ডিফারেন্ট দেন দি রেস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। আমাদের এখানে 40-45% বুক হলো এসএমইতে, ওখানে আমরা একটু বেটার মার্জিনও পাই। আর সাথে সাথে সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে প্রচুর রিফাইন্যান্সিং উইন্ডো দেয়। বাংলাদেশে এখন সমস্ত এনবিএফআই ডিপোজিট নিতে পারে। যখন কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকে টাকা রাখবেন, কয়েকটা জিনিস দেখতে হবে। এই ব্যাংকের ম্যানেজমেন্ট কীরকম, এই ব্যাংকের হিস্টোরিক্যাল রেকর্ড কি। আমাদের যে অ্যাক্টিভিটি তার মধ্যে গ্র্যাজুয়ালি টেকনোলজি আরও বেশি ইনকর্পোরেট করতেছে। আমরা বিকাশের সাথে একটা ডিপোজিট স্কিম নামিয়েছে, ওখানে প্রায় আমাদের এখন 10 লাখের উপরে কাস্টমার কিন্তু অনবোর্ডেড হয়েছে। ইকোনমিতে অপরচুনিটি তৈরি হচ্ছে, এই অপরচুনিটিগুলি আমরা গ্র্যাব করতে থাকবো অন আ কন্টিনিউয়াস বেসিস। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন টিভিএস স্টুডিওতে সৈয়দ জাভেদ নূর, আইডিএলসি ফাইন্যান্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। আমরা জানি যে আইডিএলসি ফাইন্যান্স বাংলাদেশে এনবিএফআই নিয়ে কথা হলেই আইডিএলসির নামটা সবার টপেই আসে। যদিও আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু এনবিএফআই ইন্ডাস্ট্রি খুব একটা ভালো নাই, আমরা নিজেরাও রিপোর্ট করি বা বিভিন্ন ধরনের খবরে কিন্তু আমরা দেখছি, এবং সেটা বেশ কিছু বছর ধরে। সো দর্শক, এই যে বাংলাদেশের ওভারঅল এনবিএফআই ইন্ডাস্ট্রির কি অবস্থা, তো সেখানে আইডিএলসি কিভাবে আসলে আউটস্ট্যান্ডিং। সো জাভেদ ভাই, আপনাকে স্বাগতম। এই কোশ্চেনটাতেই শুরু করতে চাই যে এনবিএফআই ইন্ডাস্ট্রি, অনেকেই বলে থাকে সরকারের পলিসি মেকার, নতুন সরকার প্লাস মিডিয়াতে রিপোর্ট আমরা দেখি যে এনবিএফআই এর বেশিরভাগই আসলে পারফরমেন্স খুব একটা ভালো না। সো আপনি যদি ওভারঅল ইন্ডাস্ট্রির কি অবস্থা এবং সেখানে আইডিএলসি কেন আসলে আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আমি যদি প্রথমে ওভারঅল ইন্ডাস্ট্রি বলতে চাই, তাহলে একটু ওভারঅল ইন্ডাস্ট্রিতে বলি। আমাদের এনবিএফআই ইন্ডাস্ট্রি প্রবাবলি এখন 35টার মতো আছে, সব মিলিয়ে অ্যাসেট সাইজ অ্যারাউন্ড 73-74 হাজার কোটি টাকার মতো অ্যাসেট বুক, লোন অ্যাসেট বুক। এইটা আপনার টোটাল বাংলাদেশের যদি আমি লোন অ্যাসেট বুক দেখি, তার অ্যারাউন্ড 4.5 to 4.7% মতো। আচ্ছা, ডিপোজিট আমরা নেই প্রায় 44 হাজার কোটি টাকার মতো, সেখানেও প্রায় অ্যারাউন্ড কত 2.7 বা 2.5% অফ দ্য ওভারঅল ডিপোজিট বুকের পার্ট। সো ইয়েস, নাম্বার ওয়াইজ 35টা, কিন্তু আমরা যদি সিগনিফিকেন্স বলি, সিগনিফিকেন্স আসলে খুবই কম ইন দ্য ওভারঅল সেক্টর। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি টপ 4টা প্রতিষ্ঠান দেখেন, আইডিএলসি, আইপিডিসি, লঙ্কা বাংলা এবং ডিবিএইচ, ডেল্টা ব্র্যাক হাউসিং, এই 4জন কনসিস্ট করে প্রায় 50% অফ দ্য টোটাল বাস্কেট। আচ্ছা, অ্যাসেট ডিপোজিট দুই দিক থেকে অলমোস্ট। সো হ্যাঁ, সেক্টর ওয়াইজ হয়তোবা আমরা ওইভাবে কন্ট্রিবিউট করতে পারি নাই, বাট আপনি যদি টপ প্লেয়ার দেখেন, এরা কিন্তু ব্যাংকগুলির সাথে মোর অর লেস কম্পিট করা যায়। হ্যাঁ, কেন সেক্টরের এই অবস্থা বা আইডিএলসি কেন ডিফারেন্ট? আইডিএলসি স্টার্ট করেছে প্রায় 38 বছর আগে। এটা বাংলাদেশ কিন্তু প্রথম লিজিং কোম্পানি ছিল, এবং স্টার্ট করেছিল বেশ কিছু লার্জ ডিএফআই, আইএফসি ছিল বোর্ডে, চেয়ারম্যান ডিইজি ছিল বোর্ডে, সো কুকমিন ব্যাংক, কেডিএলসি এরা ছিল। সো এরা যখন বোর্ডে আসে, এরা খুব সুন্দর করে একটা কাজ করে, বোর্ড এবং ম্যানেজমেন্টের কার্যবিধিটা এরা ঠিক করে দেয়। বোর্ড কখনো ম্যানেজমেন্টের কোনো কিছুতে আসতো না। বোর্ড ছিল পলিসি মেকিংয়ে, আর ম্যানেজমেন্টের কাজ ছিল পলিসি ধরে ইমপ্লিমেন্ট করা। সে রেজাল্টেন্টলি যে কালচারটা আইডিএলসিতে বিল্ড হয়েছে ওভার দ্য লাস্ট আপনার বলবো প্রায় 20 বছরের মতো ছিল, 20 বছর ধরে, সেটা কিন্তু পরের 18, 19, 20 বছর ধরে কন্টিনিউ করে গেছে। সো উই আর ভেরি লাকি, বাংলাদেশে যদিও বোর্ডে আমাদের নতুন নতুন মেম্বার এসছেন, বাট ওই যে লিগ্যাসিটা ছিল যে বোর্ড স্ট্রংলি পলিসি দেয় এবং ম্যানেজমেন্ট সেটা সেই অনুযায়ী ব্যবসাটা করে, সেটা স্টিল কন্টিনিউ করে আছে। একই স্ট্রাকচার আপনি হয়তো বা যে আনেন বাকি যে দুটো আছে,
আপনি ডেল্টা ব্র্যাক হাউসিংয়েও মোটামুটি একই রকম, সবই কর্পোরেট স্পন্সর, আপনি একই রকম স্ট্রাকচার কিন্তু আইপিডিসির ক্ষেত্রেও দেখতে পাবেন। রাইট। এদের যে স্ট্রাকচার তার সাথে যদি আপনি বাকি 35টার কম্পেয়ার করেন, প্রবাবলি এই লেভেলের গভর্নেন্স স্ট্রাকচার প্রেজেন্ট নাই। সো যারা ভালো করেছে তাদের গভর্নেন্স স্ট্রাকচার ইজ ভেরি ডিফারেন্ট দেন দি রেস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এদের সাকসেস দেখি কিন্তু বাকিরা এসছে, কিন্তু বাকিরা আসলে এদের যে বাকি পার্টটুকু ছিল, যেভাবে ওয়েল গভর্ন ছিল, সেই গভর্নেন্স প্রসেসটা প্রবাবলি বাকিরা কেউ ধরে রাখতে পারেনি। এই কারণেই এই গালফ অফ ডিফারেন্সটা হয়েছে। রাইট। সো আইডিএলসি এই যে গভর্নেন্স, এটা একটা মেজর ইস্যুস, এটার কারণে অন্যদের থেকে ডিফারেন্ট। আমরা যদি একটু পারফরমেন্সের দিকে বলি, যে ধরেন যে বিজনেসের ক্ষেত্রে অনেক সময় তো আপনাদের হচ্ছে যে ব্যাংকের সাথে কম্পিট করতে হয়। সো সেগুলো করেও ধরেন যে আইডিএলসির আপনার লোন বুক 11,500 কোটি টাকার মতো হবে, আপনাদের এনপিএল লেস দেন 5%, আপনাদের তো একটা কনসিস্টেন্ট গ্রোথও আছে, একটা ভালো ডিভিডেন্ডও দিচ্ছেন শেয়ার হোল্ডারদের। সো এই যে ধরেন যে যেখানে আপনারা লোন দেওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টের চুজ করার ক্ষেত্রে আসলে কিভাবে এটা ঠিক করেন, যেটা অন্যরা অনেকেই পারছে না? খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলবো আপনাকে। ধরেন আমাদের অরিজিনেশনটা দেখতে হবে। উই অরিজিনেটেড অ্যাজ আ লিজিং কোম্পানি। রাইট। আমাদের কাজ ছিল কি, সেই সময় লং টার্ম ফাইন্যান্সিং দেশে পাওয়া যেত না, ডিফিকাল্ট ছিল। আমাদের কাছে ছিল লিজিং কোম্পানি হিসেবে একটা বড় কটন মিল হয়েছে, বাট কটন মিলের ব্যাক প্রসেস আর ফ্রন্ট প্রসেসের মধ্যে প্রবলি সিনক্রোনাইজেশন হয় না, একটা বিএমআরই করতে হবে। ভদ্রলোক 30 কোটি টাকা দিয়ে প্রজেক্ট করছেন, ওনার 2 কোটি টাকা দরকার। আমাদের যে ক্রেডিট অ্যানালিস্ট, তাকে গিয়ে যেটা দেখতে হতো সেটা হলো এই 2 কোটি টাকা কেন লাগবে, সেই 2 কোটি টাকায় উনি যে রেভিনিউটা জেনারেট করবেন, তার থেকে যে প্রফিট উনি জেনারেট করবেন, সেটা দিয়ে এই 2 কোটি টাকা উনি সার্ভিসিং করতে পারবেন কিনা। ওই যে অ্যাপ্রোচটা, যে আমি যা দিব সেটা আসলে ক্যাশ ফ্লো বেসিসে আমার কাছে ফিরে আসবে কিনা, ওনার ইনভেস্টমেন্টটা ওই দিক থেকে প্রুডেন্ট কিনা, সেই অ্যানালাইসিসটুকু আমাদেরকে একেবারে যখন আমরা স্মল ছিলাম তখন থেকে শেখানো হয়েছে। এই কালচারটা আমরা এখনো করে যাই। আর আরেকটা ডিফারেন্স যেটা, সেটা হলো আমাদের এখানে আপনাদের প্রায় 45% বুক হলো এসএমইতে, আচ্ছা, 30%-এর মতো বুক হলো মর্টগেজ বা রিটেইলে আমরা বলি। এই যে 75% বুক, এখানকার 99% ডিসিশন কিন্তু ম্যানেজমেন্টের লোকজন নেয়। আমাদের ক্রেডিটের কলিগরা সারা দেশে আছে, ওই ছেলেদের ওরা যে যায় কাস্টমারের কাছে বসে, ওর বুক দেখে, রিস্ক অ্যাসেস করে, ওর রেভিনিউ দেখে, দেখার পরে ওখানে যদিও মনে করে যে ক্যাশ ফ্লো বেসিসে এই লোকটা টাকা ফেরত দিতে পারবে, তাহলে ও ওইখানে বা তার একটা লেয়ার উপরেই মেজর ডিসিশনগুলি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু জানিও না। আচ্ছা, সো আপনারা লোন দেওয়ার ক্ষেত্রে ক্যাশ ফ্লোটার উপরে বেশি অ্যাসেস করি, কারণ ওনাকে তো টাকা ফেরত দিতে হবে। রাইট। 100 কোটি টাকার একটা অ্যাসেটের এগেইনস্টে আমি 10 কোটি টাকাও দিতে চাই না, যদি উনি 10 কোটি টাকা সার্ভিসিং করার ক্যাপাসিটি না থাকে। আবার কোনো অ্যাসেট ব্যাকআপ নাই, কিন্তু 10 কোটি টাকা উনি লোন দিয়ে আমাকে 2 কোটি টাকা করে বছরে দিতে পারবেন, তাহলে তাকে 6 বছরের একটা লোন দেওয়া যায়। ওকে, তো আমাদের দেশে কিন্তু ব্যাংকগুলোর ক্ষেত্রে স্পেশালি তারা কিন্তু আসলে আমরা দেখেছি কোলেটারালটার উপরেই তারা বেশি জোর দেয় সব সময়। সো ডু থিঙ্ক যে এই যে আসলে কোলেটারালের উপরে বেশি জোর দেওয়া, ক্যাশ ফ্লোটা ওইভাবে ইম্পর্টেন্স না দেওয়া, অনেকেই বলে থাকে যে আসলে এই যে ব্যাড লোনের একটা অন্যতম কারণ লোকজন যে মর্টগেজটা দিচ্ছে সেটা ইনফ্লেটেড প্রাইসে দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় এটা? আমি এ ব্যাপারে মোটামুটি একমত। এই কারণে বলবো যে আমি যখন কোনো কিছু না বুঝি তখন আমি কি করি, আমি খুঁজতে চেষ্টা করি আমি আর কি ধরনের আমি প্রেশারে ওনাকে ফেলতে পারি। এখন একটা লোক যদি আমার কাছ থেকে 2 কোটি টাকা লোন নেয়, উনি যদি 3 কোটি টাকার একটা অ্যাসেট আমাকে মর্টগেজ করে দেয়, আমার সবসময় মাথা থাকবে ওনার ওই 3 কোটি টাকার অ্যাসেটের গেছে আমি যদি 2 কোটি টাকা দিই, উনি 1 কোটি টাকা বাঁচানোর জন্য হলেও আমাকে টাকা পে করবে। আসলে তো তা না, কারণ 2 কোটি টাকা নিয়ে ওনাকে একটা প্রোডাক্টিভ সেক্টরে ডিপ্লয় করতে হবে, সেখান থেকে ক্যাশ জেনারেট করতে হবে এবং তারপর আমাকে পে করতে হবে। মর্টগেজ এক্সিকিউট করে বিক্রি করা 7-8-10 বছরের কাহিনী, ততদিনে 2 কোটি টাকা 10 কোটি টাকা হয়ে বসে থাকবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটাই
আচ্ছা, ইন্টারেস্টিং। আপনার যেটা বলছিলেন এসএমই তে আপনাদের পোর্টফোলিও 45%। সো এটা কি শুরুতে তো আপনাদের এত এসএমই ফোকাস ছিল না? আমরা অনেকেই বলে থাকি ব্র্যাক ব্যাংক এসএমই ব্যাংক। সো অনেক সময় যে ব্র্যাকের পরেই আসলে আইডিএলসির নামও অনেকে বলে থাকে এসএমই ক্ষেত্রে। এই যে এসএমইদের পোটেনশিয়ালটা আপনারা কখন বুঝতে পারলেন এবং এই ক্ষেত্রে ফোকাসটা কোন সময় থেকে আইডিএলসির আসলো? আমাদের স্টার্টিং তো হলো 1985 সালে। 1985 সালে যেহেতু আমরা লং টার্ম ফাইন্যান্সিং করতাম, কুইক ডিসিশন নিতাম এবং কোলাটারালের দিকে আমরা অতখানি নজর দিতাম না। সো আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ভালো লেন্ডিং করে এবং আমাদের যা ব্যবসা হতো ডিভিডেন্ড দিতাম, দ্য বোর্ড ওয়াজ ভেরি হ্যাপি। বাট গ্র্যাজুয়ালি দেখা গেল আপনার যেটা বলতেছিলাম যে নাম্বার অফ এনবিএফআই বাড়তে শুরু করলো, একই সাথে ব্যাংকগুলি এই জায়গাতে ঢুকতে শুরু করলো, ব্যাংকও তো লিজিং বিজনেস আস্তে করে আসতে শুরু করলো। আমরা যেটা ফিল করতে শুরু করলাম যে এখন কম্পিটিশন গ্র্যাজুয়ালি বাড়তেছে, আমরা কি করতে পারি। তখন আমরা ওই একই সময় প্রায় 98-99 সালের দিকে আমাদের ডিসিশন হলো যে আমরা নতুন উইংগুলিতে যাব। তো সেই সময় আমাদের হাউজিং স্টার্ট করে, আমরা কর্পোরেট থেকে শুরু করে মিড সেগমেন্টে যাওয়া শুরু করি। 2005 বা 6 সালের দিকে এসে ফুল ফ্লেজেড এসএমই বিজনেসে আমরা এন্টার করি। ওকে, 2005 সালে। সো এখন আপনাদের 45%, তারপর এসএমই তে কি আপনার এনপিএল এর রেশিও? অবশ্যই এসএমই তে এনপিএল রেশিও বেশি, এসএমএ তে আমরা বলি এক্সপেন্স রেশিও বেশি। এক্সপেন্স রেশিও মানে হলো একটা লোন বুক করতে, একটা কর্পোরেট লোন দিতে 100 কোটি টাকার একটা লোন দিতে হয়তো বা সব মিলে 10 দিন খরচ হবে দুটা লোকের। বাট 100 কোটি টাকার একটা এসএমই লোন তৈরি করতে গেলে, বুক তৈরি করতে গেলে প্রবাবলি 20 জনের 1 বছর লেগে যাবে। সো এক্সপেন্স রেশিও হাই। যেটা হয় ওখানে আমরা একটু বেটার মার্জিনও পাই, আর সাথে সাথে সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে প্রচুর রিফাইন্যান্সিং উইন্ডো দেয়, স্কিম রিফাইন্যান্সিং উইন্ডো থ্রুতে সাপোর্ট দেয়, বিভিন্ন রকমের রিফাইন্যান্সিং। সো এই কারণে এসএমই বিজনেসে ওই যে এক্সট্রা মার্জিনটুকু, সেই মার্জিনটুকু আসলে রিস্ক যেটুকু নেই সেটাকে অফসেট করে দেয়। এবং এখানে তো প্রভিশন রিকোয়ারমেন্টটাও তো কম, আমাদের জন্য প্রভিশন রিকোয়ারমেন্টটা বড় ধরনের আমরা পাই না। যেমন সব লোনের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে জেনারেল 1%, এসএমইর ক্ষেত্রে 0.25, রাইট? আপনাদের ক্ষেত্রেও তো সেটা রাইট। আপনার যদি বলি যে ধরেন যে ডিপোজিট নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় যে এক সময় ছিল যে এনবিএফআই গুলো ব্যাংকের উপরেই ডিপেন্ড করতো, ব্যাংকের থেকে ডিপোজিট করে আমরাও ছিল তারা করতো। এখন আসলে কি অবস্থা? ডিপোজিট এনবিএফআই কি ডাইরেক্ট নিতে পারে? নিতে পারলে কি মানে টার্মস কি করতে পারে? বাংলাদেশে এখন সমস্ত এনবিএফআই ডিপোজিট নিতে পারে, সবারই ডিপোজিট টেকিং লাইসেন্স বাংলাদেশ ব্যাংক দিয়েছে। যেহেতু এনবিএফআই গুলি মোস্টলি লং টার্ম লোন দেয়, আপনার ইন্ডাস্ট্রি কর্পোরেটে দেয় সেটাও লং টার্ম লোন দেয়, আপনার যদি এসএমই-কে দেয় তাও 2 থেকে 3 বছরের টার্ম লোন দেয়, হাউজিং লোনে তো 10-12 বছরের টার্ম লোন দিতে হয়। তো এই কারণে বাংলাদেশ ব্যাংক এদেরকে যেটা বলে দিচ্ছে, আমরা কোনো আমরা এটাই বলে সেভিংস অ্যান্ড কারেন্ট সেভিংস অ্যান্ড এসটিডি অ্যাকাউন্ট, এই ধরনের কোনো অ্যাকাউন্ট আমরা খুলতে পারবো না। কারণ এখানে লোকজন টাকা দিলে যে কোনো সময় টাকা উইথড্র করার ক্যাপাসিটি আছে। সো আমাদেরকে মিনিমাম 3 মাসের টেনারে ডিপোজিট নিতে হয়। 3 মাসের নিচে কোনো ডিপোজিট আমরা নিতে পারি না। ওই ম্যাচুরিটি মিসম্যাচ যেটা হয়, এই মিসম্যাচটাকে কমানোর জন্য এটা দেয়া হয়েছে। আপনাদের টোটাল যদি ফান্ডের বলি, এর মধ্যে আপনাদের নিজেদের ডিপোজিট পার্সেন্টটা কেমন? আমাদের 11,000 কোটি টাকার যদি আমরা লোন বুক বলে থাকি, তার মধ্যে ধরেন আমাদের সেন্ট্রাল ব্যাংক রিফাইন্যান্সিং স্কিম থেকে আমাদের প্রায় 2,000 বা 2,200 কোটি টাকার মতো নিয়ে আছে। মানে এটা সরাসরি টাকা দেয় সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন রকম স্কিমে, আর বাকি 9,000 কোটি টাকা পুরোটাই অলমোস্ট ডিপোজিট ব্যাক। আমাদের টার্গেট থাকে আমরা জন্য 90-95% লেভেলে আমাদের অ্যাসেটটাকে ডিপোজিট বুক দিয়ে কভার করে থাকি। এর বাইরে আমাদের 1500-1600 কোটি টাকার যে ইকুইটি আছে সেটা যেন সবসময় বাফার হিসেবে থাকে, কারণ আনটওয়ার্ড সিচুয়েশন যে কোনো সময় হতে পারে, আমরা যেন বাফার হিসেবে রাখি। জি, আপনারা কি কখনো ব্যাংকের সঙ্গে কম্পিটিশন ফিল করেন? সবসময় করি। কি ধরনের একটু যদি? ব্যাংকের সঙ্গে প্রথম কম্পিটিশন যেটা হয় সেটা হলো রেটে। আমাদের রেটগুলো তো একটু এক ব্যাংকের চেয়ে 1 থেকে 2% বেশি থাকে সবসময়। কেন বেশি থাকে? কারণ আমরা তো শুধুমাত্র টার্ম ডিপোজিট নেই,
আমাদের তো কোনো কাসা অ্যাকাউন্ট নাই, যার কারণে আমাদের ডিপোজিট রেট এফডিআর এর কারণে কস্ট অফ ফান্ড একটু বেশি থাকে। বাট ব্যাংকের ক্ষেত্রে তো কাসা সহ দেখা যায় যে কাসা একটা ব্যাংকের যদি 50% থাকে, ওর এফডিআর যদি আমার রেটেও নেয়, ওর ডিপোজিট রেট বা কস্ট অফ ফান্ড আমাদের চেয়ে অ্যাটলিস্ট 2% কম হবে। সেখানে আমাদের সাথে এই 1-2% একটা কম্পিটিশন সবসময় হয়। বাট আমরা যে জায়গাটায় কম্পিট করি সেটা হলো স্পিড, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিজনেস। আপনাকে কিছুক্ষণ আগে যা বললাম, একটা ব্যাংক হয়তো বা যেভাবে তার ব্যবসা বুঝতে চাইবে, যেভাবে স্ট্রাকচারিং করে দেবে ফ্যাসিলিটি, আমাদের স্ট্রাকচারিং কাস্টমারের জন্য অনেক বেশি কমফোর্টেবল হয়, বিকজ আমি ক্যাশ ফ্লো দেখে স্ট্রাকচারিংটা করি, সো দ্যাট উনি যেন স্মুথলি রিপেমেন্টটা করতে পারেন। আচ্ছা, এবং আপনাদের কি টোটাল অ্যাসেসমেন্ট থেকে ডিসবার্সমেন্ট এগুলো কি একটু ফাস্টার হয় দেন ব্যাংক? অনেক ফাস্টার দেন দ্য ব্যাংক। আমি বলবো যে ব্র্যাক ব্যাংক ডেফিনেটলি ইজ আ স্ট্রং কম্পিটিশন ইন টার্মস অফ প্রসেসিং, বাট বাকি ব্যাংকগুলি থেকে আমি বলবো যে আমাদের অনেক ফাস্টার, অনেক ফাস্টার। ওইটাই বেসিক্যালি আমাদের ইউএসপি আমরা বলি, ইউনিক সার্ভিস প্রপোজিশন। আচ্ছা আচ্ছা, এটা হিস্টোরিক্যালি ছিল, আমরা কন্টিনিউয়াসলি টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করে যাচ্ছি এই ইউএসপিটাকে মেনটেন করে যাওয়ার জন্য। রাইট, এই যে টেকনোলজির কথা বললেন, এটা তো আমরা দেখেছি যে ব্যাংকের ক্ষেত্রে অনেকে অনেক সময় আপনার কোর ব্যাংকিং সফটওয়্যার বা বিভিন্ন ধরনের টেকনোলজি ভালো ভালো ব্যাংক এগুলো অ্যাডপ্ট করছে। তো এখানে আপনাদের ক্ষেত্রেও কি সেম ধরনের টেকনোলজির অ্যাডাপ্টেশন বা এইরকম স্পেন্ডিং দরকার হয় আপনাদের? আমার দরকার হয়। প্রথম হলো কোর ব্যাংকিং দরকার হয় এই কারণে, কারণ কোর ব্যাংকিংয়ে সমস্ত ট্রানজ্যাকশনসগুলি স্টোর হাউস থাকে এবং ট্রানজ্যাকশনগুলি রেকর্ড করে, ট্রানজ্যাকশন প্রসেস করে। এর বাইরে আরও কিছু জিনিসপত্র আছে। বাইরে যেমন কাস্টমার সার্ভিসিং সফটওয়্যার একটা লাগবে, কারণ আপনি কাস্টমারের যে অ্যাক্টিভিটিগুলো আপনি করতেছেন এটা তো একটা মেমোরি থাকতে হবে। মেমোরি না থাকলে নেক্সট টাইম আপনি কাস্টমারের সাথে যখন কথা বলবেন, ও কি বলছে আপনার তো কাছে জানা নাই, লোক চেঞ্জ হয়ে গেলে যেন জিনিসপত্র চেঞ্জ না হয়। সেকেন্ড হলো আপনি সেলস টিম যখন ড্রাইভ করতেছেন, সেলস টিম ড্রাইভ করার সময় সেলস টিমের অ্যাক্টিভিটি ট্র্যাকার লাগে। সো ওই অ্যাক্টিভিটি ট্র্যাকারগুলি করা, আপনার যখন আমাদের ব্যাক অফিস আর ফ্রন্ট অফিস কথা বলতেছে, এটা ফিজিক্যাল ফাইল মুভ করতে পারে বা আমাদের ইমেজ বেস প্রসেসিং হতে পারে। সো আমাদের প্রসেসিংটা 2016 সালে আমরা এটাকে ইমেজ বেস প্রসেসিংয়ে চলে গেছি। এই জিনিসগুলি যখন কমপ্লিটলি ডিজিটাইজ হয়ে যাচ্ছে, এটার বেসিসে আপনি আপনার ক্রেডিট স্কোরিং সিস্টেম তৈরি করতে পারেন। অ্যাজ অফ নাও আমাদের এসএমইতে আজকেই কথা বলতেছিলাম, 20% ডিসিশন হয়ে হলো অটোমেটেড। আচ্ছা, আমাদের কনজিউমার ডিভিশনে অ্যারাউন্ড 17-18% ডিসিশন হয় অটোমেটেড। আমরা কিন্তু আরও 3-4 বছর আগে শুরু করছি। গ্র্যাজুয়ালি পার্সেন্টেজটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে অ্যাজ উই এক্সপিরিয়েন্স। অ্যান্ড সো ফার আলহামদুলিল্লাহ আমি বলবো যে স্কোর কার্ড বেস যে অটোমেটেড ডিসিশন আসতেছে, সেটার পারফরমেন্স ইজ ওয়ে বেটার দেন দ্য হিউম্যান, কারণ হিউম্যানের বায়াস আছে, ওদের বায়াস নাই। শিওর, ইন্টারেস্টিং। আপনার অনেক সময় আমরা দেখেছি যে এনবিএফআই এ মানুষ ডিপোজিট রেখে তারা আসলে এখন অনেকেই ফেরত পাচ্ছে না, এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে তারা হচ্ছে যে বেশি ইন্টারেস্ট রেট অফার করে এই ডিপোজিটগুলো নেয়। তো এটা আসলে কেন বলছি, কারণ দর্শকরা দেখবে, অনেকেই হয়তো এই দেখা যাবে দর্শকদের মধ্যেও অনেকে এটা সাফার করছে। তো এখানে আসলে দর্শকদের জন্য আপনি কি বলবেন যে ইন্টারেস্ট, শুধুমাত্র ইন্টারেস্ট রেটটা না দেখে আরও কি কি দেখে মানুষ তার ডিপোজিটটা রাখবে? মানে যেটা ঝামেলা সেটা হলো, যার টাকা আছে মাথা ব্যথাটা কিন্তু তারই, আপনি কাকে টাকা দিবেন। আমরা এটা বাংলা ভাষায় না, আমরা একটু ফাইন্যান্সিয়াল টার্মে বলি যে আপনি কাউন্টার পার্টি রিস্ক নিচ্ছেন। কাউন্টার পার্টি রিস্ক মানে হলো, আমি আপনাকে যদি টাকা দেই, আপনি টাকা ফেরত দিবেন কি দেবেন না, সেটা কিন্তু আপনার উপর আমি একটা রিস্ক নিলাম। সো আপনি যখন কাউন্টার পার্টি রিস্কটা নেবেন, তখন ওই লোকটার ক্যাপাসিটিটা দেখতে হবে। যেভাবে আমরা আমাদের টাকাগুলি দেওয়ার সময় অ্যাসেসমেন্ট করে নিই, ঠিক একইভাবে আপনি যখন কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকে টাকা রাখবেন, কয়েকটা জিনিস দেখতে হবে। এই ব্যাংকের ম্যানেজমেন্ট কীরকম, এই ব্যাংকের হিস্টোরিক্যাল রেকর্ড কী, অ্যান্ড আরেকটা জিনিস হয়তো আমাদের কমন লোকজন বুঝবে না, আমরা বলি লিকুইডিটি রেশিও কেমন, মানে ও কি আসলে এনাফ টাকা রাখে কি না ব্যাড ডেজের জন্য। যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের ডিপোজিট দিয়ে আমাদের প্রবলি অ্যাসেট বুক কাভার্ড, সেন্ট্রাল ব্যাংক থেকে আমরা রিফাইন্যান্সিং নিই, বাকি 1400-1500 কোটি টাকা কিন্তু আমরা সবসময় ক্যাশ মেনটেন করি। কোনো সিচুয়েশন যদি হয়, এটা যেন আমাদের ডিপোজিটারকে কোনোভাবে সাফার না করায়। আর যখন যার বেশি ডেসপারেশন থাকবে, তার ব্যাপারে সন্দিহান হওয়াটা খুব জরুরি।
মানে মানুষের এটা খুব সাবধান হতে হবে, মানে আপনি যখন কেন বেশি দিচ্ছে, যখন ধরেন যে একটা ব্যাংক আপনার 6-7 এর বেশি দিবে না, 12% অফার করবে। জি জি জি। সো আপনার আমরা আলোচনার একদম শেষের দিকে যদি একটু বলি যে ধরেন যে এখন তো একটু ডিফারেন্ট সিচুয়েশন, আমরা জানি যে বড় একটা চেঞ্জ হয়েছে বাংলাদেশে, একটা বৈপ্লবিক পরিবর্তন। সো অনেক ধরনের সংস্কার নিয়ে কাজ চলছে, হয়তো শর্ট টার্মে একটু পেইন হতে পারে, বাট লং টার্মের জন্য এই কাজগুলো যদি হয় ভালো হবে। তো এখানে ধরেন যে এখন আপনাদের লোন ডিমান্ডটা, মার্কেটের ডিমান্ড কেমন, চাহিদা কেমন? আমি বলি যে বেসিক অ্যাক্টিভিটি কোনোটা তো আসলে কমে নাই। আপনি দুপুরবেলা যখন ভাত খাচ্ছি, চাল থাকতেছে, সবজি থাকতেছে, আপনার ডাল থাকতেছে, মাছ মাংস কিছু একটা থাকতেছে। এই প্রত্যেকটা প্রোডাকশনের জন্য তো কোনো না কোনো প্রোডাকশন হাউস জড়িত, এবং এরা তো আপনার ট্রান্সপোর্টেশন কোনো না কোনো ফর্মে হচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় তো টাকা জড়িত, সেই টাকাটুকু তো লাগবেই। এইটার টাকার সাপ্লায়ারকে আমরা, সাপ্লায়ার কিভাবে আমরা জনগণের কাছ থেকে টাকা নিই, পুল করি, তারপর একজনকে দেই। এই ডিমান্ডটা তো হঠাৎ করে কমবে না। ঝামেলাটা যেটা হয়েছে, আমরা হয়তো আপনারাও রিপোর্ট করছেন, সেটা হলো যেটা লস্ট হয়ে গেছে কিছু কিছু ইনস্টিটিউশনে। যেমন আমরা বললাম আমাদের 1500 কোটি টাকার ইকুইটি আছে, সেই ইকুইটিটা ইজ সলিড, বাট বেশ কিছু ব্যাংকে বা এনবিএফআইতে এই ইকুইটি বলে কিছু নাই। ওনাকে ডিপোজিটরের কাছ থেকে টাকা আনতে হয়, প্রবাবলি বেতন দেওয়ার জন্য। সো সেখানে ডিপোজিটের টাকাটা ফেরত পাওয়াটা ডিফিকাল্ট। বাট আপনি যদি আমাকে বলেন এই চেঞ্জটা দরকার ছিল, পৃথিবীতে সব দেশেই কোনো না কোনো সময়ে ব্যাংকিং ক্রাইসিস হয়েছে। 96-এ আপনার এশিয়ান ব্যাংকিং ক্রাইসিস হয়েছে, 2008-এ গ্লোবাল ব্যাংকিং ক্রাইসিস হয়েছে। সে সময় কিন্তু ওরা সবাই যেটা অ্যালাউ করেছে ব্যাংকের রিয়েল পিকচারগুলি দেখানোর জন্য, সো দ্যাট ডিপোজিটাররা বা তাদের যে স্টেক হোল্ডাররা তারা দেখে রিস্ক নিতে পারে। এবং যখন জিনিসপত্র খুব ঝামেলা হয়েছে, তখন আপনার ইউএস গভর্নমেন্ট কিন্তু এসে সিটি ব্যাংকে বেল আউট করছে, ইউরোপিয়ান ব্যাংকগুলিকে তাদের রেসপেক্টিভ গভর্নমেন্টগুলি বেল আউট করছে। এই নজির কিন্তু আছে। আমরা কিন্তু প্রবাবলি একটা কনসলিডেশনের মধ্যে দিয়ে যাব। আমি আইডিএলসি থেকে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত ভালো আছি। প্রবাবলি এই পুরো সিচুয়েশনে আমাদের অপারেশন আরো স্ট্রঙ্গার হবে। ওকে, গ্রেট, আমরা সেটা আশা করি। নেক্সট 5 ইয়ার্স পরে আইডিএলসি কোথায় যেতে পারে? আপনাদের প্ল্যান ধরেন যে এখন 11,500 কোটি টাকা লোন বুক, আপনাদের এনপিএল ও লেস দেন 5%। তো নেক্সট 5 ইয়ার্সে আপনাদের আসলে এখন কাস্টমার সংখ্যা কেমন কেমন যেতে পারেন, আপনাদের কি টার্গেট? আমরা যেটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, খুবই ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দেওয়াটা খুব যতটা বলা যায়। আপনি দেখবেন আমরা কিন্তু টেকনোলজি এবং ওভারঅল ইকোসিস্টেমে যে চেঞ্জেসগুলি হচ্ছে সেটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। আপনি দেখবেন আমরা বিকাশের সাথে একটা ডিপোজিট স্কিম নামিয়েছে, ওখানে প্রায় আমাদের এখন পর্যন্ত 10 লাখের উপরে কাস্টমার কিন্তু অনবোর্ডেড হয়েছে। আইডিএলসিতে আমরা 20,000 আমার ডিপোজিট কাস্টমার, বাট ওটার 50 গুণ কিন্তু ওটাতে হয়েছে। আচ্ছা আচ্ছা, কত দিনে হয়েছে এটা? ইন আ স্প্যান অফ 2 years, and that's ongoing. আমরা আমাদের যে অ্যাক্টিভিটি তার মধ্যে গ্র্যাজুয়ালি টেকনোলজি আরো বেশি ইনকর্পোরেট করতেছে। কারণ আমরা যেটা দেখছি, আপনি দেখবেন ইন্টারনেট সবার হাতে অ্যাভেলেবেল হচ্ছে, পেমেন্ট সিস্টেম মোটামুটি ডিজিটাইজড হয়ে গেছে। এখন তো লোকজন ঘরে বসে অনেক ধরনের অ্যাক্টিভিটি করবে, সেই অ্যাক্টিভিটিগুলিকে কীভাবে ট্যাপ ইন করা যায় এবং তার মধ্যে বিজনেস অপরচুনিটি কীভাবে পাওয়া যায়। আপনি জেনে খুশি হবেন, অথবা আইডিএলসি কিন্তু একমাত্র অর্গানাইজেশন যে বাংলাদেশে প্রথম লোকালি ইনকর্পোরেটেড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড করেছি আমরা। কত কোটি টাকার ফান্ড ছিল? 45 কোটি টাকা। আমরা 37 কোটি টাকা পর্যন্ত রেজ করতে, এখন পর্যন্ত 6টা স্টার্টআপে আমরা ইনভেস্টমেন্টও করেছি। এবং প্রত্যেকটাই কোনো না কোনো স্ট্র্যাটেজিক দিক থেকে আমাদেরকে ভ্যালুয়েট করতেছে। সো আমরা দেখছি যে ইকোনমিতে অপরচুনিটি তৈরি হচ্ছে, এই অপরচুনিটিগুলি আমরা গ্র্যাব করতে থাকবো অন আ কন্টিনিউয়াস বেসিস। হ্যাঁ, আমাদের একটা প্রবলি ঝামেলা আছে, আমরা ব্যাংক না, প্রবলি আমরা কাঁচা থাকবো না, বাট অপরচুনিটি ক্রিয়েট হলে তার সাথে সাথে আরো কি কি আনলকড হবে উই ডোন্ট নো। আচ্ছা, নাইস। আমরা আশা করি যে আইডিএলসি ভালো করছে, আরো ভালো করবে। সো সাইদ জাবেদ নূর, আপনার যদি কিছু বলার না থাকে দর্শকদের, আমরা শেষ করব।
থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, আই এম অনার্ড। টিবিএস আমাকে এখানে ইনভাইট করেছে, এই জায়গায় আমার মতামত জানতে চেয়েছে, আই এম অনার্ড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের এনবিএফআই ইন্ডাস্ট্রি আইডিএলসি ফাইন্যান্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ জাভেদ নূরের সঙ্গে। সো দর্শক, বাংলাদেশের আসলে ওভারঅল অর্থনৈতিক পরিস্থিতিও অনেক আলোচনায় আমাদের মধ্যে এসেছে, ব্যাংকিং সেক্টর এবং আসলে আইডিএলসি কেন আউটস্ট্যান্ডিং, কেন সেরা, সেগুলো আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং একটা বিষয় যেটা হচ্ছে যে দর্শক বলি যে আমাদের অনেকগুলো এনবিএফআই একটু প্রবলেমে আছে। অনেকেই আপনারা হয়তো টাকা ডিপোজিটের টাকাও ফেরত পাচ্ছেন না। সো একটা কথা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি দর্শক, শুধুমাত্র বেশি ইন্টারেস্ট রেটের লোভে আসলে যে কোনো প্রতিষ্ঠানে আসলে টাকা আপনারা রাখবেন না। টাকাটা আপনাদের এবং সেটার সেফগার্ড প্রোটেকশন আপনাদেরকেই করতে হবে। সো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।